পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। 5 আগস্টের ঐতিহাসিক ক্ষণে দেয়া হলো 28 দফা জুলাই ঘোষণাপত্র। মানিক মিয়া এভিনিউয়ে ছাত্র জনতার উচ্ছ্বাস। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সারা দেশে বিজয় র্যালি সহ নানা আয়োজন, শহীদদের স্মরণে প্রার্থনা। এবং কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বৈঠক গুজব বলে দাবি, বিদেশি অতিথি নেই বলছে হোটেল কর্তৃপক্ষ। এটা গুজব, আমরা ঘুরতে আসছি। পিটার হাসের সাথে কয়েকটা নিউজ চ্যানেল দেখলাম, এটা চ্যানেল 1 শুরু করছে, এটা প্রোপাগান্ডা, আমরা এই বিষয়ে কিছুই জানি না। আমাদের হোটেলে আজকে কোনো ফরেনার নাই। এনসিপির সঙ্গে কোনো ফরেনারদের মিটিং হয়েছে? না না, লোক না থাকলে মিটিং কেমনে হবে? স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার বর্ষপূর্তিতে দেয়া হলো অভ্যুত্থানের কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। মানিক মিয়া এভিনিউতে বিকেল 5:15টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 28 দফা জাতির সামনে তুলে ধরেন। এ সময় প্রধান উপদেষ্টার পাশে ছিলেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ঘোষণাপত্রে বলা হয়, ছাত্র গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেবে পরবর্তী নির্বাচিত সরকার। জুলাই শহীদদের, জাতীয় বীর ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষার ঘোষণাও দেওয়া হয়। বাংলাদেশের জনগণ বিগত 16 বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। এবং সেহেতু বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। ইতিহাসের মোড় ঘোরানো ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলছে দিনব্যাপী আয়োজন। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন যে এখন সেখানে কি কি আয়োজন চলছে, এছাড়াও জুলাই ঘোষণাপত্র প্রকাশের পর সেখানে উপস্থিত ছাত্র জনতার উচ্ছ্বাস আপনি কেমন দেখতে পেয়েছেন, জানাবেন। এখন যেই মূর্তিটি চলছে, মূলত এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আমার ঠিক পেছনে, এবং এখানে এখন মূলত স্লোগান দিচ্ছেন যিনি এখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি এখানে মাত্র উপস্থিত হলেন, এবং আমরা দেখেছি যে রিফাত রশিদ তিনি উপস্থিত হয়েছেন। তারা এখানে স্লোগান দিচ্ছেন। সাংস্কৃতিক পর্ব চলছিল এবং সেই পর্বের মধ্যেই তারা মূলত যেটি বলছেন যে সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স তারা এখানে ঘটিয়েছেন, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই মঞ্চে এখানে উঠেছেন এবং তিনি এখন কথা বলছেন। আরেকটি বিষয়, এখানে বৈরী আবহাওয়া, প্রায় ঘন্টা দুয়েকের অধিক সময় ধরে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিকে উপেক্ষা করে আজকে যে প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠ করলেন সেটি শোনার জন্য সাধারণ মানুষ, সব শ্রেণী পেশার মানুষ মতাদর্শ ভুলে এখানে এসেছেন, এবং এছাড়া এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে তারা এসেছেন। এবং আপনি যে বিষয়টি বলছেন যে কিছুক্ষণ আগেই যেহেতু প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন, 28 দফার একটি ঘোষণাপত্র এখানে পাঠ করেছেন, এবং এর আগে আমরা জানানোর চেষ্টা করেছি যে মহান মুক্তিযুদ্ধ অর্থাৎ ৭১-এর যে প্রেক্ষাপটের পরে ৭২
৭২-এর সংবিধানের মধ্য দিয়ে যে বাকশাল কায়েম হয়েছিল, পরবর্তীতে ৭২-75-এ যে সিপাহী জনতার বিপ্লব হয়েছিল, এরপর স্বৈরশাসনের পর 1990-এ যে স্বৈরশাসন এরশাদের পতন হলো, 91-এ নির্বাচন এবং এই সব শেষ ১.৫ দশকের যে জুলুম নির্যাতন এবং আওয়ামী দুঃশাসন এবং ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই সকল প্রেক্ষাপটে যে একটি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই প্রসঙ্গগুলো আনা হয়েছে এবং প্রত্যেকটি দফা যখন পড়ছিল প্রধান উপদেষ্টা এই বড় স্ক্রিনে আমার পেছনে দেখানো হচ্ছিল এবং ছাত্র জনতা উল্লাস প্রকাশ করেছিল এবং সব শেষ যেটি ২৮ দফায় অর্থাৎ ২৭ দফায় যেটি বলা হয়েছে যে এই জুলাই গণঅভ্যুত্থানকে সাংবিধানিকভাবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা এবং এই ঘোষণার পরেই মূলত আমরা তখন দেখেছি যে সবাই সম্মস্বরে এখানে চিৎকার করে উঠেছেন, প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন এবং তাদের প্রত্যাশায় মূলত এটি ছিল যে জুলাই গণঅভ্যুত্থানকে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানকে যাতে কোনোভাবে বিস্তৃতির অতলে হারিয়ে না যায়, জুলাই গণঅভ্যুত্থান যেন সবসময় জীবিত থাকে বাংলাদেশের মননে মগজে, সেই বিষয়টি যেন আজকে এই বৈধতা দেওয়া হয়, অর্থাৎ এটিকে স্বীকৃতি দেওয়া হয় সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে, সেই স্বীকৃতির প্রতিশ্রুতি কিন্তু আজকে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা দিয়েছেন এবং এটি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা তারা খুশি হয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরা যারা ছাত্র জনতা এখানে এসেছেন তাদের এই উচ্ছ্বাস কিন্তু আমরা দেখেছি যে এটি নিয়ে। এখন যেটি বলছিলাম যে প্রধান এই যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি সমন্বয়কারী ছিলেন এবং এই কোটা সংস্কার আন্দোলনের সম্মুখ সারির একজন নেতা ছিলেন, তিনি কিন্তু এখানে এসেছেন, বক্তব্য দিয়েছেন এবং সেটিও এখানের শিক্ষার্থীরা যারা এসেছেন বা ছাত্র জনতা যারা এসেছেন তারা এটিকে তারা স্লোগান দিয়েছেন এবং এখানেও কিন্তু তারা বলেছেন যে এই যে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে মাত্রই কিন্তু তারা আবারও স্লোগান দিলেন যে ঢাকা না দিল্লির প্রশ্নে, ঢাকা যে সবসময় এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে বা এই এশিয়া অঞ্চলে যে একটি আলাদা নতুন শক্তিমত্তার পরিচয় দিবে, সেই বিষয়টি তাদের স্লোগানের মধ্যে দিয়ে উঠে এসেছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে সবশেষ। রাত ৮:২০ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এ ভাষণ দেবেন তিনি। দুপুরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। তিনি এই ঘোষণাপত্র পাঠ করেছেন। কক্সবাজারের একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর গুজব বলে দাবি করেছেন এনসিপি নেতারা। টেলিফোনে এখন টিভিকে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, ব্যক্তিগত সফরে তারা ঘুরতে এসেছেন কক্সবাজারে। আর হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের হোটেলে কোনো বিদেশি অতিথি অবস্থান করছেন না। প্রতিবেদনে বিস্তারিত। সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছান জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতা। পরে ইনানীতে হোটেল সি পার্লে যান তারা। এরপর সেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় কয়েকজন নেতার বৈঠকের খবর ছড়িয়ে পড়ে। এ সময় গণ অভ্যুত্থানের এই দিনে বৈঠকের খবরে হোটেলের সামনে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। পরে স্লোগান দিতে থাকেন তারা। হঠাৎ করে এরকম একটা রক্তাক্ত দিনে তারা কেন এখানে গোপনে বৈঠকে আসবে সেরকম আমরা সন্দেহান। আজকের দিনে তারা শহীদদের স্মরণে বিভিন্ন প্রোগ্রাম না করে সেই সুদূর ঢাকা থেকে এখানে এসে যে গোপন বৈঠক কাউকে না জানিয়ে তাও মার্কিন সাবেক রাষ্ট্রদূতের সাথে গোপন বৈঠক আমাদের জন্য খুব জাতির জন্যই মনে হয় এটা রহস্যজনক। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঠেকানোর জন্য এখানে রাষ্ট্রদূত পিটার হাসির সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করতেছে। বৈঠকের বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। জানান তারা ঘুরতে এসেছেন। এটা গুজব, আমরা ঘুরতে আসছি। আর হলো পিটার হাসের সাথে কয়েকটা নিউজ চ্যানেল দেখলাম, এটা চ্যানেল 1 শুরু করছে, এটা প্রোপাগান্ডা, আমরা এই বিষয়ে কিছুই জানি না। আর হোটেল কর্তৃপক্ষ বলছেন কোনো বিদেশি অতিথি নেই তাদের হোটেলে। ওখানে এনসিপির কারা কারা আছেন আর পিটার হাস বা ড্যান মজিনা বা কোনো ফরেনার আছেন কিনা? না না, আমাদের হোটেলে আজকে কোনো ফরেনার নাই। আমেরিকার কোনো ফরেনারই নেই, কোনো ফরেনারই নেই। রাতে কি ছিলেন কোনো ফরেনার? না না না, গতকালকে আমাদের 3জন চাইনিজ গেস্ট ছিল, ওরা আজকে চেক আউট হয়ে চলে গেছে সকালে। আচ্ছা, তা এনসিপির সঙ্গে কোনো ফরেনারদের মিটিং হয়েছে? না না, লোক না থাকলে মিটিং কেমনে হবে? না, আজকে কোনো ফরেনার নাই। উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় জানতে চান এই ধরনের প্রোপাগান্ডার উৎস কি।
জুলাই গণ অভ্যুত্থান দিবসে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে বিজয় র্যালি, আলোচনা সভা। জুলাই শহীদদের স্মরণে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে করা হয়েছে প্রার্থনা। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। প্রতিবেদনে বিস্তারিত। দেশে ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসন আমলের অবসান ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। ঠিক এক বছর পর ছাত্র জনতার সেই বীরত্ব গাথায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করছে সারা দেশ। রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়। এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে মডার্ন মোড় ঘুরে আবারও ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বলেন, এক বছরেও জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আর কোনো ফেসিবাদী কোনো সুযোগ এখানে কেউ নিতে না পারে, সেটার জন্য আমরা সদা জাগ্রত। খেলাটা জুলাই যেভাবে আমাদের এই দিনকে স্মরণ করে যে আমাদের কার্যকলাপগুলো হচ্ছে, এটাই আমরা পরবর্তী ভবিষ্যৎ জাতিকে জানিয়ে দিতে চাই। এরা যেন যে সরকারে আসুক না কেন ভবিষ্যতে, সেটা যেন এটা অব্যাহত রাখে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘিরে নগরীর টাউন হলের সামনে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। চট্টগ্রামে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় বিজয়ের দিনের কর্মসূচি। এছাড়া নগরের বহদ্দারহাট মোড় থেকে শোভাযাত্রা বের করে ছাত্র শিবির। তারা অভিযোগ করেন, হাজারো ছাত্র জনতা শহীদ হলেও এখন পর্যন্ত কোনো হত্যার বিচার শেষ করতে পারেনি সরকার। আজকে একটি বছর পার হলেও এই যে আমাদের এই স্বৈরাচার পতনের জন্য যারা আন্দোলন সংগ্রাম করেছিল, যারা শহীদ হয়েছিল, এই শহীদ ভাইদের যে বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়ার এখনো দ্রুত কার্যকর কোনো ভূমিকা আমরা দেখছি না। এই অর্জন কোনো ব্যক্তি অথবা দলের নয়। কেউ যদি এই অর্জনকে কোনো ব্যক্তি অথবা দলে রূপান্তরিত করতে চায়, খুনি হাসিনাকে যেভাবে পালাতে বাধ্য করেছিল, ছাত্র জনতা তাদেরকে বাংলাদেশ বাঞ্ছিত ঘোষণা করবে। দিনের শুরুতে খুলনার শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। এরপর একটি সাইকেল র্যালি নগরের বিভিন্ন সড়ক ঘুরে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। বরিশালে জুলাই গণ অভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে দেয়ালচিত্র ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন সবাই। যাদের জীবনের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে আজকের আমাদের এই স্বাধীনতা অর্জন, আমাদের প্রত্যাশা থাকবে সেই সকল শহীদ ভাইদের এবং তাদের পরিবারের যে সর্বোচ্চ যে সম্মাননাটুকু দেওয়া দরকার, আমাদের সেটুকু আজকে দিতে হবে। ফ্যাসিবাদের যারা দোষর আছে তাদেরকে গ্রেপ্তার করে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে। ময়মনসিংহেও পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। শহীদদের স্মরণে বিজয় মিছিল, কনসার্ট সহ নানা আয়োজন করা হয়েছে। এছাড়া রাজশাহী, নোয়াখালী, নাটোর, টাঙ্গাইল, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। শোভন মাহমুদ খান, এখন। ঢাকায় জুলাই ঘোষণাপত্র ৫ অনুষ্ঠানে যোগ দিতে জুলাই যোদ্ধাদের জন্য ৮ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। এতে সন্তোষ প্রকাশ করেন জুলাই যোদ্ধারা। তবে রাজশাহীর বিশেষ ট্রেনটি জরাজীর্ণ হওয়ায় রেলপথ আটকে প্রতিবাদ করেন তারা। এ সময় সিল্ক সিটি ট্রেনেও ঢাকায় পাঠানো হয় তাদের। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে ভোর হতে স্টেশনে আসতে থাকেন জুলাই যোদ্ধা ও ছাত্র জনতা। সকাল 7:30টায় তাদের নিয়ে ছেড়ে যায় 16 বগির বিশেষ ট্রেন। এই সময় দেরিতে হলেও জুলাই ঘোষণা বড় প্রাপ্তির বলে জানান ছাত্র জনতা। বিশেষ ট্রেনের কারণে দেখা যাচ্ছে আমরা যারা জুলাই যোদ্ধারা একে অপরের সাথে অনেকদিন ধরে আমরা ডিসকানেক্টেড, আমরা আজকে আমাদের একটা রিইউনিয়ন হয়ে যাচ্ছে। নেক্সট জেনারেশন এটা দেখে যাতে এটা বুঝতে পারে যে জুলাইতে একটা আন্দোলন হয়েছিল, ফ্যাসিস্ট সরকারদের পতন ঘটেছিল এই আন্দোলনের মাধ্যমে। এদিকে রংপুর থেকে ছাত্র জনতাকে নিয়ে বিশেষ ট্রেন সোমবার রাত 11:30টার দিকে রওনা হয়। ট্রেনটি সকাল 8:30টায় ঢাকায় পৌঁছায়। সিলেটে ভোর 5টায় রওনা দেয় জুলাই যোদ্ধাদের বহন করা বিশেষ ট্রেনটি, যা দুপুর 1টায় ঢাকায় পৌঁছায়। জুলাই যোদ্ধা ও ছাত্র জনতাকে নিয়ে সকাল 10:30টায় নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে 10টি কোচ নিয়ে যাত্রা শুরু করে স্পেশাল ট্রেনটি। ট্রেনটি ঢাকায় পৌঁছায় বেলা 11:30টায়। এদিকে নরসিংদীতে জুলাই যোদ্ধাদের নিয়ে বেলা 1টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় 12 কোচের স্পেশাল ট্রেনটি। জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুশি জুলাই যোদ্ধারা।
তবে রাজশাহীতে বিশেষ ট্রেনটি যাত্রা উপযোগী নয় দাবি করে স্টেশনের প্ল্যাটফর্মের রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করে জুলাই যোদ্ধারা। পরে সকাল 8টার দিকে জুলাই যোদ্ধাদের একাংশকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বিশেষ ট্রেনটি। এরপরও কিছু সংখ্যক শিক্ষার্থী ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রাখে। পরিত্যক্ত যে বগিগুলা, সেই বগিগুলা নিয়ে এসে এখানে হচ্ছে যে একসাথে করছে, করে সেই ট্রেনটা এখানে দিয়ে দিয়েছে আমাদের যাওয়ার জন্য। প্রত্যেকটা বগি প্রায় আপনার অকেজো, যেগুলো পড়েছিল সেগুলা নিয়ে এসে এখানে যোগ দেওয়া হয়েছে। পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসে বেলা 8টা 15 বাকি জুলাই যোদ্ধাদের নিয়ে ছেড়ে যায় সিল্ক সিটি এক্সপ্রেস। সাদ ইসলাম শামস, এখন। শরীয়তপুরের জাজিরায় আবারও ভয়ের রূপ ধারণ করেছে পদ্মার ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে গাছপালা সহ বহু স্থাপনা। স্থানীয়রা জানায়, ভোর থেকে নদীর ভাঙন তীব্র আকার ধারণ করে। এ সময় আলমখা কান্দির 0 পয়েন্ট এলাকায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের শেষ অংশ ভেঙে যায়। পরে নদী তীরবর্তী বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে ঘরবাড়ি ও মালামাল সরিয়ে নিতে শুরু করেন। গেল 1 মাসের ভাঙনে পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের 800 মিটার সহ প্রায় 1 কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়েছে। এ ছিল এখন জনপদের সাথে থাকার জন্য ধন্যবাদ।